দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই এরিস্টা ফার্মা লিমিটেড অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় হাঁপানি ও শ্বাসকষ্টের সমস্যা ও করণীয়। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার গোলাম সরোয়ার লিয়াকত হোসেন, সহকারী অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। অনুষ্ঠানে পরামর্শ পেতে ফোন করুন 0298240552 এই নম্বরে। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, এখন জীবনযাত্রার বিভিন্ন পরিবর্তনের কারণে, পরিবেশের বিভিন্ন পরিবর্তনের কারণে হাঁপানির সমস্যা কিন্তু বেড়ে চলেছে। শিশু, বৃদ্ধ সবারই এই সমস্যায় ভুগছেন। এটা কেন হয় এবং কি কি কাজ করলে এ থেকে মুক্ত থাকতে পারি, এই বিষয়ে আমরা আলাপ করব। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা যদি একটু প্রথমে জানতে চাচ্ছি, সারা বিশ্ব জুড়ে আসলে হাঁপানির কি অবস্থা বা কত % মানুষ হাঁপানিতে ভুগছেন? আমাদের বাংলাদেশের যদি কোনো তথ্য থাকে সেই বিষয়ে যদি আমাদের দর্শক দেখতে বলতেন। ধন্যবাদ আপনাকে। সারা বিশ্বে প্রায় 300 মিলিয়ন, তার মানে 30 কোটি মানুষ হাঁপানিতে এই মুহূর্তে ভুগতেছে। এবং এর আরেকটা অ্যালার্মিং জিনিস হলো দৈনিক প্রায় 1000 জন হাঁপানিতে মারা যাচ্ছে। এবং এর বেশিরভাগই কিন্তু নিম্ন আয় দেশগুলিতে এর মানে মারা যাওয়ার রেটটা খুব বেশি। এবং যেগুলি মানে মোস্টলি প্রিভেন্টেবল, তাদেরকে প্রিভেন্ট করা যেত, বাট তাদের মৃত্যু হচ্ছে এই সারা পৃথিবীতে। তাহলে আমরা বলবো যেটা আসলে ভয়ঙ্কর বিষয় নিয়ে কিন্তু সচেতন হওয়া যে আমাদের সকলেরই একটা বিষয়। একটু যদি বলতেন, হাঁপানি বলতে তো আমরা ছোটোবেলায় বোঝাচ্ছে যে একটা মানুষ শ্বাসকষ্ট হচ্ছে, একসময় মারা গেছে। ছোটোবেলায় বিভিন্ন আমরা সিনেমাগুলিতে দেখতাম, নাটকগুলিতে দেখছি যে একটা মানুষ অনেক বেশি শ্বাসকষ্ট হচ্ছে, ইনহেলার নিতে পারছে না, মারা গিয়েছে। যে আসলে হাঁপানি এই বিষয়টাকে যদি বলতেন যে কী হয় যে শ্বাসতন্ত্রের বা শরীরের, একটু যদি আমাদের দর্শকদের একটু বলতেন। প্রথম যেটা কথা, হাঁপানি মানে শ্বাসকষ্ট, কিন্তু সমস্ত শ্বাসকষ্টই হাঁপানি নয়। হাঁপানিতে যে জিনিসটা, এটা আমরা বলি একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, জেনেটিক প্লাস এনভায়রনমেন্টাল। এটাতে যেটা হয়, শ্বাসকষ্টের এক ধরনের ইনফ্লামেশন, যাতে শ্বাসকষ্টের আমরা যে সংবেদনশীলতা আছে সেটা সেন্সিটিভিটিটা ইম্পেয়ার হয়ে যায়, যার ফলে শ্বাসকষ্ট সংকীর্ণ হয়ে যায়। সংকীর্ণ হওয়াতে আমরা বাতাস নেই, ছাড়ার সময় দেখা যাচ্ছে বাধাগ্রস্ত হচ্ছে এবং তাকে শ্বাসকষ্ট হচ্ছে এবং এক ধরনের শব্দ হয়, যেটাকে আমরা হুইজ বলি, মুরগির বাচ্চা বা বাঁশির মতো একটা শব্দ হয়। যখন যে শ্বাসকষ্টের সাথে বাঁশির মতো শব্দ হয় এবং এটা যে কোনো বয়সে হতে পারে, তখনই সেটাকে আমরা বলি যে হাঁপানি হয়েছে। আচ্ছা, এটা যদি আসলে নির্দিষ্ট ওই যে এই সব লক্ষণগুলো সময় রয়েছে, এটা কি সারাদিন ধরে হতে পারে বা সকালে বিকালে, এমন কোনো বিষয় রয়েছে? লক্ষণগুলি যদি আমরা বলতে চাই, প্রথমে আমরা বলি যে কার্ডিনাল সিমটম 4টা জিনিস থাকে: কাশি, শ্বাসকষ্ট, তারপরে হলো যে আপনার বুকে শব্দ হওয়া, তারপরে আপনার আরেকটা হলো বুকে, যেটাকে চেস্ট টাইটনেস বলি, বুক চাপা চাপা লাগা। আমরা লক্ষণগুলো নিয়ে আলাপ করবো। একজন দর্শক রয়েছে আমাদের সাথে, দর্শকের ফোনটি নিয়ে নিতে চাইছি। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ বুলুর রহমান অপু। জি, অপু সাহেব বলুন। আমার বাসা হচ্ছে লালমনিরহাট। জি। আমার বয়স 31। জি। আমি আমার বাবা শ্বাসকষ্টে ভুগতেছেন, তার জন্য একটু ওনার বয়সটা বলে প্রশ্নটা করুন দর্শক। আমার বাবার বয়স হচ্ছে 65। জি, বলুন, আমরা শুনতে পাচ্ছি দর্শক। জি, আমার বাবার বয়স 65। ওনার শ্বাসকষ্ট কোন সময়, কতদিন ধরে শ্বাসকষ্ট, কোন ওষুধ খাচ্ছে কিনা, সাথে অন্যান্য রোগ আছে কিনা, তার হার্টের কোনো সমস্যা বা ডায়াবেটিস, এইসব যদি একটু আমাদের বিস্তারিত বলতেন। না, ওনার ডায়াবেটিস নেই, হার্টের কোনো সমস্যা নেই। জি, কতদিন ধরে ওনার এই কাশির সমস্যা, শ্বাসকষ্টের? এটা 5 বছর ধরে। 5 বছর। উনি ধূমপান করতেন কিনা? জি। উনি কি ধূমপান করতেন কিনা? হ্যাঁ হ্যাঁ, ধূমপান করে। জি, আমাদের বিশেষজ্ঞ রয়েছেন ডাক্তার গোলাম সরোয়ার লিয়াকত হোসেন, উনি আপনার সাথে কথা বলবেন, আপনার যদি কোনো প্রশ্ন করার থাকে। জি জি। ওনার বয়স হলো 65, উনি স্মোকার ছিলেন এবং 5 বছর যাবৎ শ্বাসকষ্ট। ওনার কি এর আগে কখনো শ্বাসকষ্ট ছিল?
জি ছিল, কিছুদিন আগেই একটু অসুস্থ হয়েছিল। আচ্ছা, এইখানে যেটা আমরা অ্যাজমা, আরেকটা ডিজিজ আছে সিওপিডি বলি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই রোগটা ইউজুয়ালি যাদের বয়স 40 থাকে, যারা স্মোকার থাকে, তখন যদি শ্বাসকষ্ট হয় তখন আমরা সিওপিডি বলি। এবং এদের আরেকটা ক্রাইটেরিয়া হলো, প্রধান ক্রাইটেরিয়া, ওরা অল্প পরিশ্রমে হাঁপিয়ে যায়। ওনার কি এরকম কোনো লক্ষণ আছে যে একটু হাঁটা চলাফেরা করলে, তাড়াহুড়া করলে, কাজকর্ম করলে হয়রান হয়ে যায়, এরকম হচ্ছে? এরকম হলে বুঝতে পারি পরামর্শ যদি ওনার যেটা হলো ওনার সিওপিডি, ওনার সিওপিডির যেটা চিকিৎসা, যদি উনি বর্তমানে স্মোকিং করে, স্মোকিং ছাড়তে হবে 1 নাম্বার। 2 নাম্বার হলো শ্বাসকষ্টের জন্য কিছু জিনিস আমরা বলি যে সিওপিডিতে মেইন ড্রাগ হলো ব্রঙ্কোডাইলেটর। ব্রঙ্কোডাইলেটর মানে যেগুলি শ্বাসনালীটাকে মোটা করে রাখবে, সেই ধরনের ওষুধ যেগুলি আছে। তারপরে কিছু স্টেরয়েডে ইনহেলার জাতীয় ওষুধ আছে, যেমন আপনি সেক্ষেত্রে অ্যারোফ্লো ব্যবহার করতে পারেন বা ইপ্রালিন ব্যবহার করতে পারেন। তারপরে মুখে যে আমরা বলি ডক্সিফাইলিন, ডক্সি বা ট্যাবলেট, এগুলি ইউজ করতে পারেন। পাশাপাশি আপনার আশেপাশে একজন চিকিৎসকের দেখান, দেখিয়ে ওনার অ্যাকচুয়াল শ্বাসকষ্ট কি লাং কজে না হার্ট কজে, সেটা আপনি এক্সক্লুড করেন। আপনি যে পরামর্শগুলি দিলেন সেগুলি নিশ্চয়ই গ্রহণ করবেন এবং একজন বিশেষজ্ঞের পরামর্শ নিলে ওনার বাবা নিশ্চয়ই সুস্থ হবেন, সেই কামনা করি। আমরা আলাপ করছিলাম আসলে শিশু কি লক্ষণ, এই লক্ষণগুলো নিয়ে আমরা বিস্তারিত আলাপ করবো একটি বিরতির পর। সেই দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই এরিস্টা ফার্মা লিমিটেড অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় হাঁপানি ও শ্বাসকষ্ট। আমরা আলাপ করছিলাম আসলে যে লক্ষণগুলি নিয়ে, আপনি খুব সুন্দরভাবে বলছিলেন। এটি যদি একটু বিস্তারিত আমাদের দর্শকদের বলতেন যে কি কি লক্ষণ দেখলে মানুষ মনে করবেন উনি হাঁপানিতে ভুগছেন। শুরুতে আমি বলেছিলাম যে 4টা জিনিসের কথা: কাশি, শ্বাসকষ্ট, বুকে চাপ এবং বুকে শব্দ। এবং এই লক্ষণগুলির সাথে যদি আরও কিছু থাকে, যেমন আমরা বলি যে অ্যালার্জিক রাইনাইটিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস, কনজাংটিভাইটিস, এবং এগুলি দেখা যায় যে আপনার বিশেষ করে মর্নিংয়ে প্রিডোমিনেন্ট থাকে, দিন বাড়ার সাথে সাথে সিমটমগুলি কমে যায়, এটাকে আমরা বলি ডায়রিনাল ভেরিয়েশন। আরেকটা হলো সিমটম ফ্রি ইন্টারভেল, দেখা যাচ্ছে যে ও কিছুদিন এই কষ্টে ভুগছে, আবার অনেক দিন ভালো আছে, আবার হচ্ছে। মানে আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেকে বলে যে আমার ঠান্ডা লেগেছে, সারতেছে না, অনেক দিন যাবৎ সে কাশি ঠান্ডায় ভুগতেছে, তার যাচ্ছে না, তখনই আমরা ধরে নিই যে তার অ্যাজমা হয়েছে। তখন তাকে ডায়াগনোসিসের জন্য ইনভেস্টিগেশন তখনই ইয়েতে চলে যায়, যাতে তার রোগটা সঠিকভাবে নির্ণয় করতে পারি এবং যাতে সঠিক চিকিৎসা দিতে পারি। সঠিক চিকিৎসা দিলে অ্যাজমা কিন্তু কন্ট্রোল হয়ে যায়। আরেকটা জিনিস কিন্তু অ্যাজমা হলো কন্ট্রোলেবল ডিজিজ, একেবারে পুরোপুরি চলে যাবে না, কিন্তু নিয়ন্ত্রণ থাকবে। আমরা রোগীদের কাছে যেটা চাই যাতে তার একটা গুড কন্ট্রোল থাকে এবং এটা সে মেনটেন করতে পারে। সুন্দরভাবে বলছেন, একটু যদি বলতেন যে আপনি খুব সুন্দরভাবে বিস্তারিত আমাদের বলছেন যে লক্ষণগুলোকে, কিন্তু শনাক্ত কীভাবে করবো? অনেক সময় দেখা যায় যে মিস ডায়াগনোস হয়ে যায়, যে শনাক্ত করতে সমস্যা হয়। এই রোগটা নির্ণয় করার পদ্ধতি কি? অ্যাজমা রোগের মিস ডায়াগনোসিস বেশি। আমাদের একটা জিনা আছে, মানে গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা, এটার একটা স্টাডিতে দেখা গেছে যে সারা পৃথিবীতে যত রোগীর অ্যাজমা ডায়াগনোসিস হয়, সাবসিকুয়েন্টলি এদের 1/3 অ্যাজমা হিসাবে প্রুভ করতে ফেলিওর হয়। তার মানে যে 1/3 মিস ডায়াগনোসিস হচ্ছে। এবং তাদের মধ্যে দেখা যায় যে 2% সিরিয়াস কার্ডিয়াক ইলনেস থাকে। অ্যাজমা অবশ্য কোনো ইনভেস্টিগেশনের মাধ্যমে ক্লিয়ারলি ডায়াগনোসিস করা যাবে না। আমরা কিছু টুল রাখি, ধরেন একটা সিমটম যদি থাকে, পাশাপাশি তখন আমরা একটা বলি যে পালমোনারি ফাংশন টেস্ট, বিশেষ করে স্পাইরোমেট্রি করে আমরা দেখি, এটাকে বলে ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি। যদি আমরা প্রথমে স্পাইরোমেট্রি করি, তারপরে একটু ব্রঙ্কোডাইলেটর দিয়ে 20 মিনিট ওয়েট করি, তখন দেখি ওর একটা পোর্শন আছে এফইবিয়ন, এটা যদি দেখি 12% এবং 200 ml এর বেশি হচ্ছে, তখনই আমরা ধরে নিই যে ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেছে। আর এডিশনাল কিছু আছে, একটা এক্সরে করি টু এক্সক্লুড দ্য আদার ডিজিজ, অন্য আছে কিনা, সেরামাইডি, এইরকম আমরা এগুলি করি। দর্শক রয়েছে আমাদের সাথে, দর্শকের ফোন কলটি নিয়ে নিতে চাইছি। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন।
দর্শক, আপনি টেলিভিশনের যে ভলিউম সেটা কমিয়ে দিয়ে আমাদের প্রশ্নটি করুন। দর্শক, আমরা সংযুক্ত আছি, আমরা শুনতে পাচ্ছি। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমাদের বিশেষজ্ঞ রয়েছেন আপনার সাথে। জি, আপনার নাম এবং বয়স বলে কি সমস্যার জন্য প্রশ্ন করছিলেন, সেই প্রশ্নটি করুন আমাদেরকে। সমস্যা মানে ধূমপান করতাম আর কি, এখানে গলাতে কিছু কিরকম বাজতেছে, বোঝা যাচ্ছে কিছু ক্যান্সারের মতো আর কি, এরকম মনে হইতেছে আর কি। আপনার কেমন লাগছে সেটা বলেন। আপনার কেমন লাগছে একজন মানুষ হিসেবে? জি, আপনার শারীরিক সমস্যাটা বলেন। মোটামুটি আসলে আমরা বুঝতে পেরেছি উনি আসলে অনেকদিন ধরে ধূমপান করেন, সেজন্য গলায় এক ধরনের অস্বস্তি বোধ করেন। আপনি যদি একটু পরামর্শ দিতেন। গলায় অস্বস্তি বোধ করলে আপনি যেটা করা উচিত, শুরুতে একজন ডাক্তার দেখানো উচিত। ডাক্তার দেখিয়ে আপনি জানেন আসলে আপনার কোনো রোগ আছে কি না, না এটা আপনার সাইকোলজিক্যালি আপনার কাছে মনে হচ্ছে যে ক্যান্সারের কথা হতে পারে। জি, আমার মনে হয় যে আপনি একজন চিকিৎসককে দেখান, আমার মনে হয় যে একটা পরামর্শ হবে। আরেকটা যেটা আপনি ধূমপান ছেড়ে দেন, এটা হচ্ছে বড় প্রশ্ন। ধূমপান ছেড়ে দিলে নিশ্চয়ই ওই যে সমস্যাগুলো আছে তা থেকে মুক্ত হবে। এবং আমার মনে হচ্ছে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ছাড়াও যদি গলার নাক কান গলার বর্ণনা যা হয় তা একটা পরামর্শ নেন, সবকিছু মিলেই আসলে উনি যে এক ধরনের দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তার সমাধান হবে চিকিৎসকের পরামর্শ নিলেই। কারণ আমরা বলি যে চিন্তা হচ্ছে সবচেয়ে বড় রোগ, এর চেয়ে আর বড় রোগ নেই। যে আমরা আলাপ করছিলাম, আপনি সুন্দরভাবে বলছেন যে শনাক্ত কিভাবে করানো যায়, শনাক্তের বিষয়গুলো বলছেন, মিস ডায়াগনোসিস সম্পর্কে বলছেন। একটু যদি আমরা জানতে চাইছি যে এটা চিকিৎসা, এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, কিছু নিয়মও মানতে হবে, চিকিৎসার ধরনটা কি? চিকিৎসার জন্য আমরা যেটা বলি অ্যাজমার ড্রাগ হলো স্টেরয়েড। স্টেরয়েড মিনস যেটা এটা এয়ারওয়ে ইনফ্লামেশনটা প্রিভেন্ট করবে। এখন চিকিৎসার মানে বর্তমান, আগে কিন্তু চিকিৎসার অনেক মানে সমস্যা হতো, বিশেষ করে অ্যাজমা যে ওরাল ড্রাগগুলি ছিল এগুলির সাইড ইফেক্ট খুব বেশি ছিল এবং রোগীর দেখা যেত বিভিন্ন রকমের উপসর্গ দেখা যায়। বিশেষ করে স্টেরয়েড যদি লং টার্ম ইউজ করে বিভিন্ন ধরনের শারীরিক সাইড ইফেক্ট দেখা যায়। বর্তমানে সেটা ওভারকাম করার জন্য আমরা যেটা ইনহেলার অথবা ডিপিআই বলি, ক্যাপসুল যেগুলি টেনে নেওয়া হয়, এগুলি ইউজ করে। এগুলি বিশেষ করে তৈরি করা হয়েছে যাতে লং টার্ম সে ইউজ করতে পারে এবং যাতে তার সাইড ইফেক্ট কম হয়। কারণ এই ড্রাগগুলি সরাসরি ব্লাডে যায় না, কিছু অংশ যায়, যার ফলে মানে স্টেরয়েড রিলেটেড অ্যাডভার্স ইফেক্টগুলি কম হবে। খুব সুন্দরভাবে বলছেন। অর্থাৎ উনি বিভ্রান্ত না হয় আমার মনে হয় ইনহেলারগুলি নেওয়া উচিত। আমরা রিস্ক ফ্যাক্টর নিয়ে অনেক সময় আলাপ করি, যে আমরা তো বললেন চিকিৎসার কথা, আপনি বললেন যে স্টেরয়েড নিতে হবে, কিন্তু অনেক কিছু আসলে তার সাথে নিয়মও মানতে হবে। আসলে কি কি নিয়ম মানলে এই অ্যাজমার হওয়ার প্রবণতাটা কমবে, এই সব বিষয় নিয়ে আলাপ করবো আমরা বিরতির পর। শুধু দর্শক, অনুষ্ঠান এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই এরিস্টা ফার্মা লিমিটেড অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হাঁপানি ও শ্বাসকষ্টের সমস্যা। আমরা বিরতির আগে আসলে আলাপ করছিলাম, আপনি সুন্দরভাবে বলছিলেন, আসলে লক্ষণগুলো বলছিলেন, রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ে আমরা একটু আলাপ করছি। অর্থাৎ কী কী নিয়ম মেনে চললে, কারণ আমরা তো অনেকেই দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে তো আসলে চিকিৎসা নিতে হয়, কিন্তু কী কী উপায় অবলম্বন করলে এটার হওয়ার প্রবণতাটা কমবে? বেসিক্যালি আমি শুরুতে বলেছি যে অ্যাজমার ক্ষেত্রে দুইটা জিনিস, একটা হলো মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, অ্যানাদার হলো গুড কন্ট্রোল। মাল্টিফ্যাক্টোরিয়াল জেনেটিক এবং এনভায়রনমেন্টাল কিছু ট্রিগার ফ্যাক্টর আছে যেগুলি এর কন্ট্রোলটা লস করে দেয়, তখনই দেখা যাচ্ছে সে অ্যাজমাতে আক্রান্ত হচ্ছে। সেই ট্রিগার ফ্যাক্টরগুলি অ্যাভয়েড করা হলো যে তার প্রাথমিক মানে করণীয়। সেই ট্রিগার ফ্যাক্টরগুলিতে কিছু আছে, আমরা বলি অ্যালার্জেন, কিছু বলি ইরিটেন্ট, কিছু বলি এনভায়রনমেন্টাল। অ্যালার্জেনের মধ্যে যেগুলি বাসার মধ্যে কিছু জিনিস আছে, যেমন যাদের বাসায় কার্পেট আছে, কার্পেট থেকে মাইট হতে পারে, তারপরে বিছানার চাদর, তারপরে জানালার পর্দার ধুলাবালি, তারপরে
কাগজ পেপারের উপরে যে ধুলাবুলি থাকে সেগুলি যদি সে নাড়াচাড়া করে তখন দেখা যাচ্ছে তার সময়। তারপরে যেই বাসায় বিড়াল থাকে, লোমশ কিছু থাকে, তারপরে তেলা পোকা, এই সমস্ত কিছু থাকলে হতে পারে। একটু সাহায্য করতেন, সেটা হচ্ছে আজকাল তো অনেকের কাছে বিড়াল, পশু পাখি, পায়রা, এগুলি সবগুলোই কি আসলে এটা অ্যালার্জেন হিসেবে কাজ করবে? বিশেষ করে লোমশ, যেটা বিশেষ করে বিড়াল খুব মানে ক্ষতিকর। এটা পলক, পশম যেগুলি আছে এগুলি যখন ইনহেলের সাথে তখন দেখা যায় যে এয়ারওয়ে হাইপার রিঅ্যাক্টিভিটি করে, তখন এই জিনিসটা হতে পারে। কারোর দেখা যায় এনভায়রনমেন্টাল, দেখা যায় আমরা বলি যে টেম্পারেচার যদি 3 ডিগ্রি ফারেনহাইটের তারতম্য হয় তখন দেখা যাচ্ছে যে হয়ে যাচ্ছে। তারপরে বাসার মধ্যে অনেকের এসি থাকে, বাইরের টেম্পারেচার ভিতরে ধরো কেউ 18-16তে দিয়ে ঘুমায়, তখন দেখা যাচ্ছে আসলে ডেঙ্গু সিজন বা মশার কয়েলে কি সমস্যা হতে পারে? মশার কয়েলেও সমস্যা হচ্ছে, মশার স্প্রেতে এগুলি ইরিটেন্ট হিসাবে কাজ করে। ধূমপান, মশার কয়েল, মশার স্প্রে, তারপর আমরা বিভিন্ন ধরনের পারফিউম ইউজ করি, সেগুলি মানে ইরিটেন্ট হিসাবে কাজ করে। অ্যাজমার জন্য যে মেইনলি 3টা জিনিস, শুধু চিকিৎসা করলে হয় না, মেডিকেশন, অ্যাভয়েডেন্স অফ অ্যালার্জেন, আমরা যেগুলির কথা বললাম এগুলি অ্যাভয়েড করতে হবে। থার্ড হলো যে আমরা যে মেডিকেশন দিই, মেজরিটি ইনহেলার ওর ডিপিআই, এগুলির প্রপার টেকনিক যদি না জানে তাহলে দেখা যাবে যে মানে ওষুধের মিস ইউজ হচ্ছে, এটা মানে সমস্যা। অনেকেই যে খাবার দাবারের ক্ষেত্রে আসলে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে, এটা কতটুকু যৌক্তিক? ফুড অ্যালার্জেন একটা আছে, ঠিক আছে, সেটার সাথে কি অ্যাজমার সম্পর্ক আছে, বাট কম। এটা আমরা এটাকে বলা হচ্ছে যে স্কিন ডিজিজ হয়তো বেশি হয়, কিন্তু অ্যালার্জির সংখ্যা মানে এটা বলি যারা অ্যাটোপিক যারা আছে, মানে যারা জন্মগতভাবে প্রাপ্ত, তাদের দেখা যাচ্ছে যে এই জিনিসগুলি খেলে তাদের সমস্যা বেড়ে যায়, বাট তারা এটা আগের থেকে বুঝতে পারে। যাদের অনেকের এটা হলো যে ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন আছে, কেউ যদি মনে করে তার চিংড়ি মাছ খেলে সমস্যা হয়, সে অ্যাভয়েড করবে। আপনি যেটা বোঝাতে যাচ্ছেন, কারো হয়তো চিংড়ি মাছ খেলে হয় কিন্তু গরুর মাংস খেলে হয় না, অর্থাৎ ঢালাওভাবে সব খাবার বন্ধ করা যাবে না। খুব সুন্দর হয়ে বলছিলেন। ইনহেলার নিয়ে কিছু অনেক ধরনের বিভ্রান্তি রয়েছে। আমরা বিভিন্ন ধরনের সিনেমাতে, নাটকে দেখেছি যে ইনহেলার দিচ্ছে কিন্তু শেষ মুহূর্তে ইনহেলার পাচ্ছে না, একেবারে সেই নায়ক বা যে ব্যক্তি মারাই গেল। ইনহেলার দিলে কি কোনো ক্ষতি আছে কিনা একটা প্রশ্ন। আর অনেকেই যেটা বলে ইনহেলার দেওয়া শুনে ডিপেন্ডেন্সি চলে আসে, অর্থাৎ আজকে থেকে শুরু করলে তাকে সারা জীবনে ইনহেলার দিয়ে যেতে হবে কিনা, এই দুটো জিনিস যদি আমাদের দর্শক। ইনহেলারের আপনি যেগুলি বললেন মিসকনসেপশন, যার অ্যাজমা থাকে, বিশেষ করে যাদের ক্রনিক অ্যাজমা অথবা আমরা বলি পারসিস্টেন্ট অ্যাজমা, যে ওষুধপত্র নিচ্ছে ওইরকম স্যাটিসফ্যাক্টরি ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তাকে ইনহেলার নিলে তার সেফটি কোথায়, সে লং টার্ম মেডিকেশনটা নিতে পারতেছে এবং তার সাইড ইফেক্ট কম হচ্ছে, সেই জন্য ইনহেলারের বিকল্প নাই। ইনহেলার যে শেষ চিকিৎসা সেটাও না, আমরা শুরুতেই বলি ইনহেলার শুরু করার জন্য, কারণ ইনহেলারের সেফটি প্রোফাইল খুব বেশি। থার্ড হলো যে আমাদের ড্রাগ হলো স্টেরয়েড, আমি স্টেরয়েড যদি ওরালি খাই তাইলে অনেক সাইড ইফেক্ট হবে, সেই জন্য আমি ইনহেল ফর্মে নিলে সাইড ইফেক্ট কম হবে। সুতরাং এই মিসকনসেপশন থেকে বেরিয়ে আসতে হবে, তাকে ইনহেলার নিতে হবে। ইনহেলার নিলে সে সুস্থ থাকবে, তার ডিজিজ কন্ট্রোল থাকবে, সে হেলদি লাইফ, একজন সুস্থ মানুষের মতো জীবনযাপন করতে পারবে। আরেকটা হলো যে আপনি যেটা বললেন যে ইনহেলারের যে মানে সমস্যা কি হয়, মানে ডিপেন্ডেন্সি চলে আসে, সারা জীবন ধরে দিয়ে যেতে হবে না, সারা জীবন তো নেওয়ার প্রশ্ন ওঠে না। তো এটা একটা আমরা বলি যে 3 to 6 মান্থ নেওয়ার পরে যদি তার ডিজিজ কন্ট্রোল থাকে, আমরা ডোজ রিডাকশন করে আমরা বন্ধ করেও দিতে পারি। আর আরেকটা জিনিস হলো যে ইনহেলার বা আপনি বলেন যে সিনেমার নায়ক নায়িকা দেখা যাচ্ছে যে এটা হলো কি যে ব্রঙ্কো ডাইলেটর, আমার যদি অ্যাকুইট ইমার্জেন্সি থাকে সেই ক্ষেত্রে যদি আমি নেবুলাইজ ফর্মে নিতে পারি এবং আমার ডায়াগনোসিস যদি অ্যাজমা হয় তাহলে সেই ক্ষেত্রে সে বেনিফিটেড হবে। আবার আমি শুরুতে বলেছিলাম বিভিন্ন কারণে শ্বাসকষ্ট হয়, ধরেন একজন হার্টের রোগীর শ্বাসকষ্ট হচ্ছে, সেই ইনহেলার নিলে লাভের চাইতে বরং ক্ষতিই বেশি হবে। খুব সুন্দরভাবে বলছিলেন। আসলে আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর গোলাম সরওয়ার লিয়াকত হোসেন, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে
দর্শক যারা এতক্ষণ এই অনুষ্ঠান উপভোগ করেছেন সবাইকে ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আসলে যেমনটা আসলে বলছিলেন, এই যে অ্যাজমার যে রোগটা পুরোপুরি আসলে কিউরেবল না, কিন্তু এটা কন্ট্রোল করা যায়। অর্থাৎ যে নিয়মগুলি আজকের অতিথি বললেন, ওই নিয়মগুলি যদি সকলে আমরা একটু মেনে চলি, সেটা কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে। সুতরাং নিয়ম মানাটা জরুরি। ধুলাবালি, মশার কয়েল, সিগারেটের ধোয়া, রান্নার ধোয়া, এগুলি থেকে একটু যদি আমরা মেনে চলি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, ছোট শিশুদের যদি ভ্যাকসিন দিই, তাদের বুকের দুধটা নিয়মিত খাওয়া, এই সবগুলি নিয়ম মেনে চললেই কিন্তু সুস্থ সবল অন্যান্য 8-10টা মানুষের মতোই কিন্তু উনি বেড়ে উঠতে পারবেন, উনি বেঁচে থাকতে পারবেন। সুতরাং এই রোগ নিয়ে অহৈতুক আমরা বলব চিন্তা করার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। এটা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করলে, নিয়মিত ওষুধ গ্রহণ করলে উনি সুস্থ থাকতে পারবেন। আমরা সকলে সুস্থ থাকি এই কামনে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।